অধ্যায়ের নামটা কি? কাজ, ক্ষমতা ও শক্তি। তিনটা টপিক, কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা যদি বলি কাজ আর শক্তি কিন্তু প্রায় সেম জিনিস, কাজ আর শক্তি প্রায় সেম জিনিস। আচ্ছা, তো এখন আমরা সেই ছোট থেকে শিখে আসছি, ছোট থেকে বলতে সেই তোমরা জেএসসি থেকেই জানো কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কাজের সূত্র ডাব্লিউ সমান এফএস, এটা আমরা অনেক আগেই জানি। কেন কাজটাকে আমরা স্কেলার রাশি বলি? দেখো, বল তো একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি, কিন্তু এই দুইটার যেহেতু এই জায়গায় ডট গুণফল হচ্ছে, সেজন্যই বলি কাজটা হচ্ছে স্কেলার রাশি। কারণ আমরা জানি ডট গুণফল হচ্ছে একটা স্কেলার রাশি। তার ডট গুণফলের সূত্র অনুসারে আমরা এ ডট বি সমান জানি এ বি কস থিটা, সেম ভাবে এফ ডট এস সমান কি হবে? এফ এস কস থিটা। এফ সমান আবার আমরা জানি এম এ, এই জন্য কোনো কোনো অ্যাডমিশন টেস্টে আসছে কাজের সূত্র হচ্ছে এম এ এস কস থিটা। এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। এইটা ভালো করে মনে রাখতে হবে। থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? এফ ও এস এর মধ্যবর্তী কোণ। এই সামান্য একটা কথা দিয়ে আমরা অনেক কিছু সলভ করতে পারবো, এবং যেন ভুল না হয়, কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের ভুল হয়ে যায়, সেটা যেন ভুল না হয় সেই কাজটা করব। এখন কিছু কিছু জায়গায় আমাদের তো সব সময় এই ভেক্টর রাশি থাকবে না, মানে কোণ দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? ডাব্লিউ সমান ডিরেক্টলি এফ এক্স বা এফ এস, মানে এক্স এর মানটা যদি দেওয়া থাকে। এটা হচ্ছে কি? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এটাকে বলা হয় ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল মানে কি? এই জায়গায় দেখো বলের কোনো পরিবর্তন হচ্ছে না, একটাই বল আছে, এখানে কিন্তু বলের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমি দুইটা কথা এখানে বললাম, সেই দুইটা কথা আগে ক্লিয়ার করে নিই। বল হতে পারে তোমার দুই প্রকার, একটা হচ্ছে তোমার এই ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আরেকটা বলটা পরিবর্তন হতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আগে তোমাকে চিনতে হবে যে ধ্রুব বল কোনটা, পরিবর্তনশীল বল কোনটা। এই দুইটা যদি না চিনতে পারো তাহলে তো তুমি অ্যান্সার করতে পারবা না। ধ্রুব বল মানে সেখানে আমরা বললাম ফিক্সড একটা মান থাকবে, যেমন এটা হতে পারে এফ সমান শুধুমাত্র 5 নিউটন, কোনো চলক থাকবে না, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট পদ থাকবে। পরিবর্তনশীল বল দ্বারা বোঝাতে এখানে তোমার একটা চলক থাকবে, যেমন তোমার 5x হতে পারে, 5t হতে পারে, মানে একটা চলক থাকবে, ধ্রুবক পদের সাথে একটা চলক থাকবে। যদি এরকম কিছু থাকে তাহলে সেটা হবে পরিবর্তনশীল বল। এই পরিবর্তনশীল বল রিলেটেড, এখানে তো বলের কথা বলছি, সব অধ্যায়ে এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় প্রতিবারই কোশ্চেন আসে। এই পরিবর্তনশীল মানে এইরকম চলকযুক্ত কিছু থাকলে সেগুলোকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হয়, যেগুলো তোমরা অনেকেই একাডেমিকে করোই নাই, মানে করো না, থাকলেও করো না এগুলা। এখন তাহলে এই ধ্রুবক বল দ্বারা কৃতকাজের সূত্র আমরা যেটা বললাম, ডাব্লু সমান এফ এস কস থিটা অথবা এফ এস। এই থিটাটা কি বললাম? এফ অ্যান্ড এস এর মধ্যবর্তী কোণ হবে। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের রাশিমালা কি হবে? ওই যে বললাম ইন্টিগ্রেশনের মাধ্যমে এটাকে সলভ করতে হবে। এফ ডিএক্স, যদি এরকম বলো এফ ডিএক্স কস থিটা, কস থিটা না বলে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এইটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, কিন্তু এটা যেহেতু পড়লাম, আমরা সাথে আরেকটা জিনিস পড়ে ফেলি। দেখো, এই কাজের সূত্র দেখে যদি তুমি একটু তাকাও, একটু ভালো করে খেয়াল করো তো, ডাব্লিউ সমান আসছে এফ এস কস থিটা। এই কাজের মানটা নির্ভর করতেছে কার উপরে? থিটার উপরে না? থিটার, কারণ দেখো এফ তো বলছি ফিক্সড, সরণও তো আমার দেওয়া থাকবে, তাহলে এই থিটার মান যদি পরিবর্তন হয়ে যায় কাজের মানটা আমার টোটালি পরিবর্তন হয়ে যাবে। তাহলে থিটা তোমার কি হতে পারে? বিভিন্ন মান হতে পারে। এখানে তিনটা মানই পরীক্ষায় আসে, সেই তিনটা আমি এখানে রাখছি। দেখো, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কস জিরোর মান কত হবে? কস জিরোর মান অন না, মানে কস থিটার মান অন। কস থিটার মান অন মানে কি? এইটাই তো কজের সর্বোচ্চ মান। কজের যেহেতু সর্বোচ্চ মান তুমি পাচ্ছ, কাজেরও তুমি কি পাবা তখন? সর্বোচ্চ মান পাবা। তাহলে এরকম প্রশ্ন আসবে যে কাজের মান সর্বোচ্চ হবে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে? 0 ডিগ্রি হলে। সেম ভাবে 90 ডিগ্রি যদি হয় বল ও সরণের মধ্যবর্তী কোণ, বা এরকম ভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে যে বল ও সরণ যদি লম্বভাবে ক্রিয়া করে কাজের পরিমাণ কত হবে? তো লম্বভাবে মানে কি? বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি।
90 ডিগ্রি হলে cos 90 এর মান কত হবে? শূন্য। cos 90 এর মান কত? শূন্য। তাহলে cos 90 এর মান শূন্য, মানে টোটালটা যদি শূন্য হয়, শূন্যর সাথে fs গুণ করলেও তো সেই শূন্যই হবে। তখন তুমি কাজের মান পাবা কত? শূন্য। তাহলে কাজের মান কখন শূন্য হচ্ছে? যখন বল আর সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেছে। যখন 180 ডিগ্রিতে থাকবে, মানে কি টোটালি যেদিকে বল প্রয়োগ হয়েছে সরণ যদি তার বিপরীত দিকে হয়, 180 ডিগ্রি কোণে যদি থাকে, তো 180 এর মান কত? 180 এর মান হচ্ছে -1। তখন কি পাবা তুমি? নেগেটিভ কাজ পাবা না? এইখানে তুমি cos থিটার পরিবর্তে -1 বসালে তুমি কি পাবা? এখানে -fs পাবা। -fs মানে কি? নেগেটিভ কাজ। নেগেটিভ কাজ মানে হচ্ছে সর্বনিম্ন কাজ। তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, একটু খেয়াল করো। তুমি 0 থেকে যখন 90 পর্যন্ত যাবা, 90 এ গিয়ে কত হচ্ছে? 90 এ গিয়ে শূন্য হয়ে যাচ্ছে। 90 এসে এখানে শূন্য হচ্ছে। কিন্তু তুমি 90 থেকে একটু কম যদি 89 নাও, তখন তো শূন্য হবে না, তখন কিন্তু পজিটিভ মানই থাকবে। কিন্তু 90 নিলে শূন্য হয়ে যাচ্ছে। তা আমরা যখন লিখব ধনাত্মক কাজ, যখন আমরা লিখব ধনাত্মক কাজ, তখন কি করতে হবে? দেখো শর্তটা আসে 0 থেকে 0 থেকে শুরু করে 90 এর কম পর্যন্ত। 90 এর এখানে ইকুয়াল দেওয়া নাই। কেন ইকুয়াল দিই নাই? কারণ 90 তে হয়ে যাচ্ছে শূন্য। আমার দরকার হচ্ছে পজিটিভ কাজ। পজিটিভ কাজ তো 90 থেকে কম হতে হবে। এখানে 89.93 ডিগ্রি হলে পজিটিভ মান আসবে, কিন্তু 90 হয়ে গেলে শূন্য হচ্ছে। তাই 0 এর সাথে ইকুয়াল থাকবে কেন? কারণ cos 0 এর মানে তো আমি সর্বোচ্চ পাচ্ছিলাম, অন পজিটিভ পাচ্ছিলাম, তার মানে পজিটিভ fs পাচ্ছিলাম, এজন্য 0 এর এখানে ইকুয়াল থাকবে, 90 এর এখানে ইকুয়াল থাকবে না। একইভাবে তুমি শূন্য কাজের শর্ত বলো। যখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছ লম্বভাবে বললাম, নেগেটিভ কাজ তাহলে কি হবে? 90 এর পর থেকে শুরু হবে, 180 এর এখানে গিয়ে শেষ হবে, 180 এর সমান হবে। কারণ যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 180 করতেছো, তখন তুমি নেগেটিভ কাজ পাচ্ছ। এইটাই তো নেগেটিভ কাজ। আর 90 হয়ে গেলে শূন্য হয়ে যাচ্ছে। এখন এই যে 2 নম্বরে আমরা শূন্য কাজ বললাম, বেশ কতগুলা ক্ষেত্রে কিন্তু আমরা শূন্য কাজ পেতে পারি। কতগুলো ক্ষেত্রে আমরা শূন্য কাজ পেতে পারি? কতগুলো ক্ষেত্রে শূন্য কাজ পাই দেখো। এরকম প্রশ্ন আসে, বোঝা মাথায় দাঁড়িয়ে থাকা মানে কি? এটা স্থির থাকা। বোঝা মাথায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে কিন্তু ভার বহন করতেছে। সাধারণভাবে এই কথাগুলোকে আমরা কাজ বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে ফিজিক্সের ভাষায় এটা কখনোই কাজ হবে না। ফিজিক্সের ভাষায় কাজ তখনই হবে যখন বল প্রয়োগ করবা এবং সরণ হবে। তো এই জায়গায় তুমি বোঝা মাথায় দাঁড়িয়ে আছো, তার মানে কোনো কাজ হবে না। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছিল যে একজন ব্যক্তি 50 কেজি ভরের একটা বস্তুকে মাথায় নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে দাঁড়িয়ে আছে, সে কত কাজ করছে? যেহেতু সে দাঁড়িয়ে আছে, তার মানে কোনো কাজ কিন্তু সে করে নাই। এরপরে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হয়? শূন্য হয়। কারণ যেখান থেকে যাত্রা শুরু করো বৃত্তাকার পথে, সেই জায়গাতে ফিরে আসলে কত হয়? সরণ শূন্য হয়। তার মানে সরণ শূন্য হলেও কিন্তু কাজের মানটা শূন্য হয়ে যায়। সরণ শূন্য হলে কাজের মানটা শূন্য হয়ে যায়। এই দুইটা সব থেকে বেশি আসে, এই জন্য এই দুইটাই রাখছি। আচ্ছা, এবার আসো কাজের। দেখো কতগুলো একক আছে, প্রত্যেকটা এককই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আসো আগে আগে আমরা একক নিয়ে কথা বলি। কাজ সমান আমরা বললাম এফএক্স বা এফএস। বলের একক নিউটন, সরণের একক মিটার, তাহলে নিউটন মিটার বলি। এই নিউটন মিটার আবার কার একক? দেখো আমরা টর্কের কথা জানি, টর্ক সমান কি? আর ক্রস এফ। তাহলে এই আর এর একক মিটার, বল একক নিউটন, তাই টর্কের একক কিন্তু নিউটন মিটার। তাহলে আমরা বলতে পারি কাজের এককও যা, টর্কের এককও কিন্তু তাই। নিউটন মিটার মানে আমরা জুল বলতে পারি, এই জন্য জুল আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 1 নিউটন মিটার মানে হচ্ছে 1 জুল। এর সামনে কিছু নাই মানে 1 আছে, জুলের সামনে কিছু নাই মানে 1 আছে। তাহলে 1 নিউটন মিটার মানেই হচ্ছে 1 জুল। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম। তাহলে এই এককটা এখান থেকে পাইলাম। আবার দেখো আমরা এটা চলতইতে সব থেকে বেশি দেখি, 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড ইন্টু 1000 দিয়ে গুণ করলে, কিলো মানে 1000 আর ঘন্টা মানে কত? 3600। তাহলে তুমি 3600 এর সাথে 1000 গুণ করলে কি আসে? এইটাই আসে। মাঝে মাঝে এটা তোমার অপশনে থাকে 36 ইন্টু 10⁵ আকারে, একই কথা, এত জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল? তাহলে কাজের একক কি পাইলাম এখানে? নিউটন মিটার কাজের একক, জুলও কাজের একক, কিলোওয়াট ঘন্টাও কিন্তু কাজের একক। আবার আর্গও কাজের একক। এক আর্গ মানে কত? 10⁻⁻7 জুল, বা 1 জুল সমান 10⁻7 আর্গ। যেভাবে ইচ্ছা মুখস্থ রাখতে হবে।
কাজেরও একটা একক বলতে পারি ক্যালোরি। ক্যালোরির সাথে জুলের সম্পর্ক কি? 4.18 জুল অথবা 4.2 জুল আমরা বলি। 18টা হচ্ছে আদর্শ মান, কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল টার্মে 4.2টা ব্যবহার করি। 1 ইলেকট্রোভোল্ট সমান আমরা তো এটা জানি 1.6 × 10⁻⁹। এরকম কোশ্চেন এবার প্রচুর আসছে যে ইলেকট্রোভোল্ট কিসের একক? অনেক জায়গায় আসছে এইবারই অ্যাডমিশন টেস্টে, অন্যবার তো আসেই, তো এইবারের কথা বলতেছি। ইলেকট্রোভোল্ট কিসের একক? দেখো আমরা এখানে টপিকে লিখছি কাজের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। তাহলে ইলেকট্রোভোল্ট হচ্ছে কাজের একক। তাহলে কতগুলো দেখো কাজের একক কিন্তু এখানে পেয়ে গেলাম। আবার তুমি যদি বলো মেগা ইলেকট্রোভোল্ট কিন্তু কাজের একক। মেগা মানে 10⁶, ইলেকট্রোভোল্ট মানে তো এখান থেকে আমরা বের করলাম 1.6 × 10⁻⁹। আর এটা করলে এত জুল আসে এইটা। তাহলে একক রিলেটেড কথাবার্তা আমরা এখানে ক্লোজ করলাম। এবার আসো মাত্রা নিয়ে। মাত্রা একক কখনোই মুখস্থ করব না, ডাব্লিউ সমান এফএস জানি। বলের মাত্রা না জানলেও বের করে নিবা, বল সমান হচ্ছে এম এ। এম এর মাত্রা কি? মাস। আর ত্বরণের মাত্রা L⁻², আর সরণের মাত্রা কি? লেন্থ এল। তাহলে কি আসে? ml²/t²। এটাই হচ্ছে কাজের মাত্রা। কাজ, টর্ক, বলের ভ্রামক এবং শক্তি সবার মাত্রা একক সেম। সবার মাত্রা একক সেম জিনিস। তাহলে এরকম প্রশ্ন আছে নিচের কোনগুলার একক মাত্রা সমান? এই চারটা জিনিস একটু মনে রাখতে হবে। বলের ভ্রামক মানে কি? টর্ক বা বলের ভ্রামক যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, এবার আসো এখানে আমরা বেশ কতগুলো কথা দেখব। প্রথমে আসো এই ম্যাথটা একটু খেয়াল করো। মান চেঞ্জ করে দিয়ে এরকম ম্যাথ প্রচুর আসবে, ওগুলা নিজেরা প্র্যাকটিস করবা। আমি শুধু যেগুলা আসবে, যে টাইপের আসবে সেইগুলা বলবো। অ্যাডমিশন টেস্টে কিন্তু টাইপ কমপ্লিট করতে হয়, প্র্যাকটিসটা নিজের কাছে। তো দেখো এই জায়গায় কি আছে? একটা কণার উপর এফ পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে, এটা একটা ভেক্টর রাশি দেওয়া আছে, এত বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করলে সরণ হয়েছে টয়েস আই ক্যাপ 3k ক্যাপ জে ক্যাপ। এবার বলছে কৃত কাজ কত? তা আমরা দেখো একটা সমীকরণ কি পাইছিলাম, কাজের সূত্র পাইছিলাম ডাব্লিউ সমান ডট এই বল এবং সরণের ডট গুণফল। তো ডট গুণফল ভেক্টরে আমরা কি জানি? আই ক্যাপের সহগ আই ক্যাপের সহগ গুণ করতে হয়। তাহলে এর আই ক্যাপের সহগ 2, এর আই ক্যাপের সহগ 5, তাহলে 5 × 10। চিহ্ন সহ নিতে হয়, এখানে -3, এখানে +3। এইখানে দেখো একটু এই বিষয়গুলো খেয়াল করবা। মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে একটু উলট পালট করে দেয়। দেখো এখানে আইজে কে সিরিয়ালে রাখছি, কিন্তু এইখানে কিন্তু আইজে কে আমি সিরিয়ালে রাখি নাই। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অ্যাডমিশন টেস্টে এটা প্রচণ্ড ভুল করে সবাই, প্রচুর রকমের ভুল হয়। এখন আমি তো দেখো প্রায় ভুল করে ফেলতেছিলাম। দেখো এখানে কে কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি, কেটা থাকে পরে, কিন্তু কেটা আগে দিয়ে দিচ্ছি। তাহলে তুমি দেখবা জে এর সহগ কত আছে? জে ক্যাপের সহগ 1 আছে, আর এখানে জে ক্যাপের সহগ 3 আছে, তাহলে -3 হবে। আর এখানে কত হবে? 4, 3 এ 4, কে ক্যাপের সহগ গুণ করলে 3 এ 4 12 আসে, তাহলে 19 জুল আছে। এটা তো তোমরা অনেক করছো এই টাইপের ম্যাথ। তারপর দেখো 16 নিউটন বল কোনো নির্দিষ্ট ভারে বস্তুর উপর ক্রিয়া করলে বলের দিকে 60 ডিগ্রি কোণে 10 মিটার সরণ হয়েছে, কাজের পরিমাণ কত? ডাব্লিউ সমান কি করব? কোণ থাকলে ডিরেক্টলি এফ এস কস থিটা করব। এবার খেয়াল করব এই থিটাটা, এই থিটাটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ কিনা। তো একটু খেয়াল করো তো, বল প্রয়োগ করে বলের দিকে বলছে, বল প্রয়োগ করলে বলের দিকে সরণ হয়েছে, তার মানে এটা বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এফ এর মান হচ্ছে 16, সরণের মান কত দিছে? 10 দিছে, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে 80 নিউটন আসতেছে। আচ্ছা, একটা বিষয় আমি একটু আগে একটু বলে নিই। এই যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, ডাব্লিউ সমান এফ এস কস থিটা, তাই না? তো এই জায়গায় আমরা যদি বলি যে কাজের সংজ্ঞা কি দিবা? কাজের সংজ্ঞা মানে কি? বল ইনটু বলের দিকে সরণ, এতটুকু মনে রাখতে পারি। বল ইনটু বলের দিকে যে পরিমাণে সরণ হচ্ছে, এতটুকু আমরা মনে রাখতে পারি, এটাই হচ্ছে আমার কাজ। এই দুইটা টাইপ থাকতে পারে। এছাড়াও আরো কি থাকতে পারে আমরা যদি একটু দেখি, এরকম থাকলো একটি বস্তু সরল পথে 300 বিন্দু থেকে, সরল পথে 300 বিন্দু থেকে
330 বিন্দুতে গেল। বস্তুটির উপর ক্রিয়াশীল বল এফ ভেক্টর সমান দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দেওয়া আছে। এই টাইপের প্রশ্নে বলবে যে কৃত কাজ কত। দেখো এখানে কি হয়েছে, ভেক্টরে পড়ছো না, এখানে কি হয়, সরণ হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আমাদের সরণ হয়। তাহলে এখানে আগে তুমি বের করে নিবা কি সরণ ভেক্টর। সরণ ভেক্টর সমান আমরা কি করি, সরণ ভেক্টর সমান আমরা কি করি, যে ফাইনাল সরণ মানে শেষে যে সরণ হয়েছে সেটা থেকে আমরা ইনিশিয়াল যে সরণ আই থেকে ইনিশিয়াল সরণটা বাদ দিই। তাহলে এখান থেকে কি হবে, এক্স দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, এইটা কি আমরা জানি এক্স, এটা ওয়াই, এটা জেড অক্ষ বরাবর, তাহলে প্রথমটা এক্স অক্ষ বরাবর মানে আই ক্যাপ, তাহলে 3 মাইনাস 3 আই ক্যাপ প্লাস এর ওয়াই ক্যাপের সহগ এর ওয়াই ক্যাপের সহগ 3 মাইনাস 0 কি আসবে জে ক্যাপ প্লাস এইটা বিয়োগ এইটা 0 মাইনাস 0 তার মানে 0 কে ক্যাপ। তাহলে শেষমেশ আমরা কি পাচ্ছি 0 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। এবার তুমি কাজ বের করো, ডাব্লিউ সমান এফ ডট এস, এই দুইটা এইটা আর এইটা ডট গুণফল করো, তো সবই তো জিরো, শুধুমাত্র জে ক্যাপ আছে, তাই -9 আসবে। ডাব্লিউ সমান কি আসবে -9 জুল আসতেছে, ডাব্লিউ সমান -9 জুল আসতেছে। আচ্ছা এরপরে আমরা আরেকটু খেয়াল করি, এই কাজের যে সিম্পল যে সূত্রটা আমরা দেখলাম ওই সূত্র দিয়ে আরো একটা টাইপের ম্যাথ থাকতে পারে। ধরো আমি সংক্ষেপে লিখতেছি প্রশ্নগুলো, একটা কণার উপর এফ পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করলে 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, বল প্রয়োগ করায় বল প্রয়োগ করায় এক্স অক্ষ বরাবর 10 মিটার সরে গেলে কাজ কত হবে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এখন দেখো এক্স অক্ষ বরাবর আমরা কি জানি, একক ভেক্টর আই ক্যাপ জানি, তাহলে সরণ কত হয়েছে, এখানে সরণ কত হয়েছে 10 আই ক্যাপ হয়েছে, সরণ হয়েছে কত 10 আই ক্যাপ হয়েছে। তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি এফ ভেক্টর ডট এস ভেক্টর, তাহলে এখানে শুধু আই ক্যাপ আছে, তাহলে এখানে শুধু আমরা আই ক্যাপের সাথে গুণ করব 5 ইন্টু 10, বাকি সব তো শূন্য, তাহলে 50 জুল আসতেছে, এখানে এখানে 50 জুল আসছে। আরেকটা টাইপের এখানে তোমার থাকতে পারে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এত নিউটন বল প্রয়োগ করায় বা বল প্রয়োগে কোনো বস্তু মাইনাস টয়েস আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ অবস্থান থেকে 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ অবস্থানে সরে গেলে কাজ কি হবে, অবস্থানে সরে গেলে কাজ কি হবে এটা। তাহলে ডাব্লিউ সমান সে আমরা জানি এফ এস, তাই না, মেইন সূত্র এটা। আমরা কিন্তু পরিবর্তনশীল বলে এখন আসি না, সব ধ্রুব বল দ্বারা কাজ করতেছি। দেখো বলের জায়গায় কোনো চলক কিন্তু আমার নাই, এফ তো দেওয়াই আছে, এফে আমার কোনো সমস্যা নাই। এখন সরণ ভেক্টরটা আমার বের করতে হবে, সরণ কি হয়েছে এইখান থেকে এইখানে হয়েছে। দেখো এইটাতে কোনটা নাই, এইটাতে কে ক্যাপ নাই, আবার এইটাতে আই ক্যাপ নাই, আই ক্যাপ নাই, তাহলে আমরা এইখান থেকে সরণ ভেক্টরটা বের করব, দ্বিতীয়টা থেকে প্রথমটা, এর তো আই ক্যাপ নাই, তার মানে 0 আই ক্যাপ, তাহলে 0 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি আসবে টয়েস আই ক্যাপ আসবে। বা এত শর্ট না করে একটা লাইন করি আমরা,
এটা জিরো আছে, জিরো আই ক্যাপ মাইনাস মাইনাস টয়েস আই ক্যাপ, এরপরে প্লাস এটার জে ক্যাপ, জে ক্যাপ হচ্ছে 4, এটা জে ক্যাপ কত, এটা জে ক্যাপ হচ্ছে 5, তাই 4 মাইনাস 5 জে ক্যাপ প্লাস এইটার কে ক্যাপ কত 3, আর এটার কে ক্যাপ কত 9, তাহলে 3 মাইনাস 0 কে ক্যাপ। তাহলে আমরা সরণ কি পাইলাম, টয়েস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এইটাই হচ্ছে আমার সরণ ভেক্টর, এটাই সরণ ভেক্টর। এবার তুমি এখানে ডট গুণফল করো এটার সাথে এটার, এর আই ক্যাপ 4, এর আই ক্যাপ হচ্ছে 2, তাহলে 4 দুনো 8, এর আই জে ক্যাপ হচ্ছে +3, এর জে ক্যাপ হচ্ছে -3, তাহলে +3 -3 গুণ করলে আমরা কি পাবো, +3 -3 না +3, আর এটা এটা জে ক্যাপ হচ্ছে +3 আর এটা জে ক্যাপ হচ্ছে -1, তার মানে -3 আসবে। আর এটা তো কে ক্যাপ নাই, আর এটার কে ক্যাপ 0 আর 2 গুণ করলে তো কেটে যাবে, তাহলে এটা আসতেছে 5 জুল। আচ্ছা, তাহলে এই কাজের এই কয়টা টাইপের ব্যাথ কিন্তু এখানে থাকতে পারে। এখানে তোমার আরো বেশ কত ধরনের কাজ থাকতে পারে, যেমন আমি যদি একটু ঘোরাই কোশ্চেনগুলো করি এরকম করে, ধরো একটা কণার উপর এফ পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে। এফ বলটা কি, এখানে তুমি ধরে নাও যে কোনো একটা, ধরো আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ এত নিউটন বল প্রয়োগ করার ফলে, এত নিউটন বল প্রয়োগ করার ফলে ওই যে কণা, ওই কণাটির সরণ হচ্ছে কত, টয়েস আই প্লাস এন জে ক্যাপ প্লাস কে ক্যাপ মিটার, এই সরণ হয়েছে। প্রশ্নটা ছিল এরকম, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 21-22 সেশনে। যদি এত মিটার সরণ হয়, এন এর মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে। কাজের পরিমাণ শূন্য বলতে আমরা কাজ জানি এফ ডট এস, এই ডাব্লু বলে দিচ্ছে শূন্য, তার মানে ডট গুণফল শূন্য। এই দুটো ডট গুণফল করলে কি আসে, ডট গুণফল করলে এর আই ক্যাপ হচ্ছে 2, এর আই ক্যাপ হচ্ছে 1, তাহলে 2, এর জে ক্যাপ হচ্ছে এন, এর জে ক্যাপের সহগ -2, তার মানে -2n, এর কে ক্যাপের সহগ 4, এর কে ক্যাপের সহগ 1, তাহলে +4 ইকুয়াল 0, শর্ত মতো 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 সমান হচ্ছে 2n, অতএব n সমান হচ্ছে 3। তাহলে n এর মান যদি 3 হয় তাহলে কাজের পরিমাণ কত হবে, কাজের পরিমাণ শূন্য হবে। n এর মান 3 হলে কাজের পরিমাণ শূন্য হবে। তাহলে এতগুলো যা করছি সবই হচ্ছে ধ্রুব বল দ্বারা, পরিবর্তনশীল ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, এবার আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দেখব। আচ্ছা, তার আগে আমি আরেকটা বিষয় একটু বলে আসি, এটা বলা হয়নি কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বপদ থেকে লেখচিত্র আসে, তাহলে এই কাজ ক্ষমতা শক্তি থেকে কেন লেখচিত্র আসবে না, এখান থেকেও প্রচন্ড। ধরো এখানে আমরা দুইটা এক্সিস নিলাম, এখানে আমরা দুইটা নিলাম, তাহলে এই দুইটা অক্ষ বরাবর, y অক্ষ বরাবর আমরা বল বললাম, x অক্ষ বরাবর আমরা সরণ বললাম, x অক্ষ বরাবর সরণ বললাম। আমরা একসাথে ম্যাথ করে ফেলি। এখানে ধরো তোমার 10 দেওয়া আছে, আর এখানে তোমার 5 দেওয়া আছে। মনে করো ওই 10 দাগে স্পর্শ করছে ওটা, আর এটা এই 5 দাগে স্পর্শ করছে। আচ্ছা, এবার এই বল আর সরণ, এখানে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল তো অবশ্যই থাকবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে কৃত কাজ, মানে এই কথাটা মনে রাখতে হবে, বল আর সরণ
বল এবং সরণ এর ক্ষেত্রফল, বল এবং সরণের লেখচিত্রের ক্ষেত্রফল নির্দেশ করবে কৃতকাজ। বল এবং সরণের ক্ষেত্রফলই হবে কি কৃতকাজ, এরকম প্রশ্ন প্রচুর আসছে। তাহলে এখানে কাজ কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি আছে 5, উচ্চতা আছে 10, তার মানে 25 জুল। 25 জুল। যেভাবে আসুক না কেন, তারপরে তোমার ধরো যদি এরকম থাকে লেখচিত্র, ধরো এরকম লেখচিত্র আছে, এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 6, এই বরাবর সরণ, এই বরাবর বল, এইখান থেকে এই যে এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফলও কিন্তু হবে কৃতকাজ। যেভাবে হোক না কেন, সরণ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এরকম হবে, এই ক্ষেত্রফলটাই হবে কি কৃতকাজ, ওই ক্ষেত্রফলটা হয়ে যাবে কৃতকাজ। আচ্ছা, তাহলে আমরা ধ্রুব বল দ্বারা কৃতকাজ পড়লাম, এবার আসি একটু পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ দেখি। গুচ্ছ 22-23 আসছিল পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। 500 গ্রাম ভরের একটি কণার উপর 6x² - 4x নিউটন, দেখো এই জায়গায় বল আছে এবং চলক আছে, বল কি করে বুঝলাম, নিউটন একক দেওয়া আছে এই জন্য, এত নিউটন বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে x সমান 0 অবস্থান থেকে x সমান 2 অবস্থানে সরে গেল, কাজের পরিমাণ কত হবে? এখানে কি আছে, এই যে ধ্রুবক পদ আছে এবং তার সাথে চলক আছে, তার মানে এইটা হবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আর তুমি কিভাবে বুঝবা যে তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করবা, এই জিনিসটা দেখবা লিমিট দেওয়া থাকবে, লিমিট দেওয়া থাকলে মনে করতে হবে অবশ্যই তোমাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে, যেহেতু এখানে লিমিট দেওয়া আছে, তার মানে এই জিনিসটা, এই ম্যাথটা তোমাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে। তা আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে লিমিট থাকলে সেটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হবে। তাহলে আমরা সূত্র দেখে আসছি FDX। তোমরা কি করছো, একাডেমিকে শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ করছো, কিন্তু এইটা থেকে যে ম্যাথ আসতে পারে সেটা হয়তো করো নাই। একাডেমিকে কিন্তু যাদের পড়াইছি তাদেরকে এগুলো কিন্তু করানো হয়েছে, এগুলো কিন্তু করতে হবে, বইয়ে আছে, করতে হবে। লিমিট কি আছে, 0 থেকে 2 পর্যন্ত, লিমিট দাও 0 থেকে 2 পর্যন্ত, তুমি যা আছে তাই, এফ এর জায়গায় তুমি মান বসাও, এফ এর মান কি দেওয়া আছে, 6x² - 4x ইন্টু dx। এবার ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ x⁴n এর সূত্র হচ্ছে x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1, এটা না? তাহলে কনস্ট্যান্ট পদ যদি থাকে সেটা সামনে চলে আসে, তাহলে 6টা সামনে থাকবে, এখানে কি হবে, x এর পাওয়ারে 1 বাড়বে, দেখো n + 1 পাওয়ারে 1 বাড়বে, 2 আর 1 3, যেটা পাওয়ারে থাকবে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, 6x³ / 3 মাইনাস 4 ইন্টু x এর পাওয়ারে 1 বাড়বে, তো x এর পাওয়ারে ওই জায়গায় যদি আমরা 1 বাড়াই তাহলে কত থাকে, ওখানে আছে হচ্ছে x আছে, তাহলে x² / 2 হবে এই জায়গাটাতে, x² / 2 হবে। এবার এখানে আমাদের লিমিট দিতে হয় 2 0, তাহলে 3 দুনো 6, 2 দুনো 4, আমরা কি পাচ্ছি এখানে, 2x³ - 2x², 2 0। এবার তুমি এখানে কি করবা, আপার লিমিট লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাও, 2 ইন্টু 2 এর কিউ, x এর জায়গায় 2 বসাবা, সব x এর জায়গায়, মাইনাস 2 ইন্টু 2 এর x², মাইনাস, এবার লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট কত, 0, 2 ইন্টু 0 এর কিউ মাইনাস 2 ইন্টু 0 এর স্কয়ার, এটা কিন্তু সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়, তাহলে 8, 2 এর কিউ মানে 8, 8 দুগুণে 16, 16 মাইনাস 8, তার মানে 8 আসে, মাইনাস 0, তার মানে শুধুমাত্র 8 জুল আসে। তাহলে এটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা ম্যাথ আমরা দেখলাম। আচ্ছা,
ঢাকা ইউনিভার্সিটির 21-22-এ আসছিল, যদিও এটা বিভিন্ন টপিকে বলা যায়, বিভিন্ন অধ্যায়ে বলা যায়, শুধু এই অধ্যায়ের না। আমি প্রশ্নটা লিখি, তারপরে বুঝতে পারবা। একটা একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ, একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে, এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যায়নী বল। দেখো প্রত্যায়নী বল কোথা থেকে, স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে, তাহলে এটা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারেও কিন্তু বলা যায়। এখানে তোমার দেওয়া আছে প্রত্যায়নী বল এফ সমান এ এক্স স্কোয়ার প্লাস, এক্স স্কোয়ার না, আমি এ এক্স দিই, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এ আর বি এখানে কনস্ট্যান্ট, এ বি হচ্ছে কনস্ট্যান্ট। রাবার ব্যান্ডটিকে রাবার ব্যান্ডটিকে এক্স ইকুয়াল 0 থেকে এক্স সমান এল পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজ কত হবে? এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে 21-22-এ আসছিল, এবং এইটা এর আগেও একটা ভার্সিটিতে আসছিল, সেটা হচ্ছে আইইউটি। আইইউটি আসছিল, আইইউটির কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে রিপিট করছিল। 18-19-এ আসছিল, আর ঢাকা ইউনিভার্সিটিতে 21-22-এ আসছে। এটা আগে থেকে করতে হবে। দেখো এখানে তুমি কি বুঝবা, লিমিট আছে, তার মানে কি, কিছু না মাথায় থাকলেও লিমিট থাকা মানে ইন্টিগ্রেশন এতটুকু মনে রাখবা। কৃতকাজ বের করতে বলছে, তাহলে কৃতকাজের রাশিমালা আমরা কি দেখছি, এফ ডিএক্স দেখছি। যা আসে বসাও, লিমিট কত, 0 থেকে এল পর্যন্ত, এফ এর মান কত, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। একদম আগেরটার মতোই ইন্টিগ্রেশন করো, এ এক্স স্কোয়ার বাই 2 আসবে না এখানে, প্লাস কি আসবে, বি এক্স কিউ বাই 3 আসবে। ইন্টিগ্রেশনের সূত্র করছি, এক্স করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মানে এর পাওয়ারে 1 বাড়বে, এক ছিল আর 1 বাড়বে, এক্স স্কোয়ার বাই 2। আর এক্স কিউ করলে কত আসে, এক্স কিউ বাই 3 আসে। ওই এক্স স্কোয়ারকে করলে এক্স কিউ বাই 3 আসে। তাহলে এবার তুমি লিমিট বসাবা, এ এল স্কোয়ার, এক্স এর জায়গায় এল বসাবা, আপার লিমিট এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউ বাই 3। লোয়ার লিমিট তো 0 হয়ে যাবে, ওটা বসানোর তো প্রয়োজন নাই। লোয়ার লিমিট 0 হয়ে যাবে, ওটা বসানোর কোনো প্রয়োজন নাই। এগুলা কিন্তু ছিল একদম সিম্পল, সহজ সহজ ম্যাথ। এটা ছিল একদম সহজ সহজ ম্যাথ। এখন একটা ডিফারেন্ট ম্যাথ দেখো, একটু এগুলো থেকে হার্ড টাইপের একটা করি, করে আমরা কাজের মেইন সূত্র রিলেটেড যত সমস্যা ছিল সেটা আমরা ক্লোজ করে দিব। কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন ঘর্ষণবিহীন তল বরাবর ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন বোলাক টেনে তুলছে, একটি 100 নিউটন বোলাক টেনে তুলছে। বোলাকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে, ব্যক্তি কি পরিমাণ কাজ করবে। একটা এক্সেপশনাল ম্যাথ এতক্ষণ যা করলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন এটা, এবং যেগুলো ডিইউ এর কোশ্চেন
একটা কথা, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিলে মোটামুটি আদার্স যত ভার্সিটি আছে সব কিছুর প্রিপারেশন কিন্তু হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এমনভাবে স্ট্যান্ডার্ড করে তৈরি করা হয়। এখন এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। দেখো কি কি আছে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 30 ডিগ্রি ঢাল, মানে একটা কোণ দেওয়া আছে, বুঝতেই পারতেছো। 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল, 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল, 100 নিউটন বোলার টেনে তুলছে। তার মানে এটা দেওয়া আছে এমজি, কারণ এফ সমান এমজি, বলার একক তো নিউটন। তাহলে এটা আমাদের এমজি দেওয়া আছে, এটা বুঝলাম। বোলারটা সমদ্রুতিতে চলতেছে, এই কথাটা মানে কি? সমদ্রুতিতে চললে আমরা জানি সেই জায়গাটাতে কত হয়, ত্বরণ হয় শূন্য। ত্বরণ শূন্য মানে সেই জায়গায় আমাদের নিট বল কত হয়, নিট বল হয় শূন্য। কারণ এফ সমান এম এ, এফ সমান এম এ, এ যদি শূন্য হয় বল কত হবে, শূন্য। নিট বল কিন্তু শূন্য। সমদ্রুতিতে চলা মানে নিট ত্বরণ শূন্য। নিট মানে কি, টোটাল ত্বরণ। এখানে টোটাল ত্বরণটা শূন্য হচ্ছে, টোটাল ত্বরণ শূন্য মানে কি, নিট বলটাও আমার শূন্য, নিট বলটাও আমার শূন্য। এবার একটু বুঝি আমরা, একটু চিত্র এঁকে এই জিনিসটা একটু বুঝি, চিত্র ছাড়া এটা সম্ভব না। এইখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, ঢালু কত ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। এই কোণটা কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। একটা বোলার টেনে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা বোলার টেনে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ধরো এই হচ্ছে সেই বোলারটা, মনে করো এই হচ্ছে সেই বোলার। এই বোলারটা কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এই দিকে নিয়ে যাচ্ছি, এই হচ্ছে বোলারটা, উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কত বলে, এফ বলে, এফ পরিমাণ বলে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আগে যা বলতেছি বোঝার চেষ্টা করো। এইটা এইচএসসি তেও তোমাদের আসবে বোর্ডে, দেখবা এই টাইপের প্রচন্ড সমস্যা আছে, মানে প্রচুর টপিক আছে। তাহলে এখানে যখন তুমি বল উপরের দিকে নিয়ে যাচ্ছ, বস্তুটা সরণ তো অবশ্যই ওই দিকেই হবে, বস্তুটা সরণও এই দিকে হবে। সরণটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি, বা তুমি যেটা ইচ্ছা সেটা দ্বারা প্রকাশ করো। এইদিকে আমার সরণ হচ্ছে, তার মানে নিয়ে যাচ্ছি কোন দিকে, এই দিকে, তাহলে পজিটিভ। কিন্তু অভিকর্ষ বল কি ক্রিয়া করবে কোন দিকে, ঠিক তার বিপরীত দিকে। আচ্ছা আরেকটা কথা, এর একটা ওজন আছে না, এর একটা ভর আছে, এই বোলাক এর তো একটা ভর আছে। ভর আছে মানে তারও একটা ওজন আছে। সেই ওজন কি হবে, সেই ওজন এখান থেকে খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এই হচ্ছে সেই ওজনটা খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। ওজনটা কি, ওজন হচ্ছে এমজি। এখন এই বস্তুটার একটা কি থাকবে, অভিলম্ব থাকবে। একটা বস্তু যেভাবে থাকুক না কেন তার কিন্তু একটা অভিলম্ব থাকে, এই হচ্ছে তার অভিলম্ব। এখান থেকে একদম মাঝ বরাবর দিলেও হয়, হাতে আঁকতে গেলে একটু ঝামেলা। এইটাই মনে করো, এটাই হচ্ছে তার অভিলম্ব। এই অভিলম্বটা এবং ওজন যেদিকে ক্রিয়া করে এদের মধ্যবর্তী কোণ কত হয়, এইখানে যে কোণ থাকে ঠিক সেম কোণ এইখানে হবে, এটা মনে রাখবা। এইখানে যে কোণ থাকবে ঠিক সেম কোণ এইখানে হবে। তাহলে এই কোণটা কার সাথে হয়েছে, এইটার সাথে হয়েছে। এইটা কিন্তু লব্ধি, ওজনটা যেদিকে ক্রিয়া করতেছে এটাকে আমরা বলবো এখন লব্ধি। তাহলে এইটা কোন উপাংশ হবে, এইটা হবে আমার আনুভূমিক অংশ। আনুভূমিক অংশ কি, এম জি কস 30। কার উপাংশ এটা, ওজনের উপাংশ না। তাহলে এম জি, এটাকে আমরা বলবো কস 30 ডিগ্রি। এইটা যদি আনুভূমিক অংশ হয়, উল্টা করে এইদিকে আমাদের তাহলে কি হবে, উলম্ব উপাংশ। এইটা হবে কি, উলম্ব উপাংশ। তা উলম্ব উপাংশ কি হবে, এম জি সাইন 30, এম জি সাইন 30। তাহলে দেখো এফ এর জন্য এই বোলাকটা উপরের দিকে উঠতেছিল, এফ এর জন্য বস্তুটা উপরের দিকে উঠতেছিল, কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে এমজি সাইন 30 ডিগ্রি। বড় কোনটা, যেহেতু বোলাকটা উপরে উঠতেছিল নিচে নামতেছিল না, কিন্তু প্রশ্নে বলেই দিছে টেনে তুলতেছে, তার মানে কি উপরে উঠতেছে। তার মানে এফ এর মানটা বড় আর এমজি সাইন 30 এর মানটা ছোট। এফ এর মানটা বড়, এমজি সাইন 30 এর মানটা ছোট। কেন আমি এমজি সাইন 30 এর কথা আসতেছি, কারণ এফ যেদিকে ক্রিয়া করতেছে এমজি সাইন 30 ঠিক তার অপোজিট দিকে ক্রিয়া করতেছে, ঠিক তার অপোজিট দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই যে এফ এবং এমজি সাইন 30 তো একটা বল, ওজনের উপাংশ হলেও এটা তো একটা বল। তাহলে এই দুইটার লব্ধি কি হবে, এই দুইটার লব্ধি হবে নিট এফ, সামেশন অফ এফ, বা নিট এফ বলতে পারো। এটা সমান কি হবে, এই দুইটার লব্ধি, দুইটা ভেক্টর যখন 180 ডিগ্রি কোণের ঠিক বিপরীত দিকে ক্রিয়া করে,
তখন আমরা কি করি, ধরো এটা এ আর এটা বি, তখন আমরা এ মাইনাস বি বা বি মাইনাস এ লিখি বড়টা থেকে ছোটটা। এটা করি না? 180 ডিগ্রি কোণে দুইটা ভেক্টর ক্রিয়া করলে এখানেও তাই, বলও একটা ভেক্টর, এমজি সাইন 30ও একটা ভেক্টর, দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে আমরা নিট বলতে কি করব, লব্ধি কি করব, বড়টা থেকে ছোটটা, এফ মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি। নিট বল আমরা কত পাইছিলাম? নিট বল আমরা শূন্য পাইছিলাম। তাহলে শূন্য সমান কি আসতেছে, এফ মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি। তাহলে এই জায়গাটাতে তুমি এফ কি পাচ্ছ, এফ সমান এম জি সাইন 30। আমাদের বের করতে বলছিল কৃতকাজ, কৃতকাজ ডাব্লু সমান কি, ডাব্লু সমান হচ্ছে এফ এস, ডাব্লু সমান হচ্ছে এফ এস। তা এফ মানে তো দেওয়া আছে এমজি সাইন 30, এমজি সমান দেওয়া আছে 100, সাইন 30 এর মান কত, হাফ, আর এস এর মান কত স্মরণ হয়েছিল কত জানো, এখানে স্মরণ হয়েছিল 5 মিটার, স্মরণ হয়েছিল এখানে 5 মিটার। তাহলে কত আসে এখানে কাটলে, 5×5 = 250 জুল। দেখো আমরা কাজের কিন্তু সূত্র পাইছিলাম ডাব্লু সমান এম এ এস কস থিটা, ডাব্লু সমান এম এ এস কস থিটা, কিন্তু এই জায়গায় দেখো এম জি সাইন থিটা আসছে, কিন্তু এম জি সাইন থিটা ইন্টু এস আসছে। এই জন্য সর্বদা ওই সূত্র দিয়ে করা যাচ্ছে না, কিছু কিছু এক্সেপশনাল থাকবে, এই হচ্ছে সেই এক্সেপশনালটা, এই হচ্ছে সেই এক্সেপশনালটা। 3 ডিগ্রি করে 5 মিটার উঠে এত বলাকে টানছে, এইগুলা আবার তুমি চাইলে করতে পারো এই যে দেয়াল রিলেটেড ম্যাথের ক্ষেত্রে।